করোনা পরিস্থিতিতে আমরা সবাই বাসে অবস্থান করছি। এদিকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। এই শিক্ষার্থীদের পড়াশোনা চলমান রাখার জন্য আমাদের প্রিন্সিপাল সৈয়দ জাফর স্যারের নির্দেশনায় আমরা অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছি। আজ আমি একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসের আয়োজন করেছি। এই ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। উপস্থাপনায় আমি ফেরদৌসী আক্তার, সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা আজ আলোচনা করব বায়ু দূষণ এবং বায়ু দূষণের কারণ, ফলাফল বা প্রভাব এবং বায়ু দূষণ প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা। এখন বায়ু দূষণ পড়ার আগে আমাদেরকে জানতে হবে বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে যে বায়বীয় আবরণ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে রাখে তাকে বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের গড় গভীরতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব পর্যন্ত 10,000 কিলোমিটার। এখানে আবার অনেকগুলো লেয়ার আছে। ভূপৃষ্ঠের কাছাকাছি যে লেয়ারটা সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এটার গড় উচ্চতা হচ্ছে 20 কিলোমিটার। তারপর এর উপরে যে স্তরটা সেটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, তারপর আছে মেসোস্ফিয়ার, এর উপরে আছে থার্মোস্ফিয়ার, এর উপরে আছে এক্সোস্ফিয়ার। তারপরের স্লাইডে আমরা দেখি কি আছে। আমাদের এই যে বায়ুমণ্ডল কতিপয় গ্যাসের সংমিশ্রণে গঠিত, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ওজোন, হিলিয়াম, জলীয় বাষ্প ইত্যাদি। এছাড়া এই যে উপাদানগুলো আছে বায়ুর, প্রতিটা উপাদানেই আমাদের কোনো না কোনো কাজে ব্যবহৃত হয়। এই বায়ুমণ্ডলকে আমরা দেখতে পাই না, এই বায়ুমণ্ডলকে আমরা অনুভব করতে পারি। মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই বায়ুমণ্ডল পৃথিবীর পৃষ্ঠে লেগে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথে সাথে এই বায়ু আবর্তিত হয়। তবে কঠিন পৃথিবীর সাথে সাথে সমান তালে আগাতে পারে না, কিছুটা পিছনে থেকে যায়। নেক্সট স্লাইডে আমরা দেখি। নেক্সট স্লাইডে আসছে বায়ু দূষণ। আমাদের বায়ুটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়, কিন্তু এই বায়ু বিভিন্ন কারণে দূষিত হচ্ছে। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বায়ু দূষণের কারণ, কী কারণে বায়ু দূষিত হচ্ছে, আবার বায়ু দূষণের প্রতিকার কীভাবে বা আমরা তাকে প্রতিকার করতে পারি, এবং বায়ু দূষণের প্রভাব বা ফলাফল, এগুলো আমরা আলোচনায় আনব। একটু আগে আলোচনা করেছিলাম বায়ুমণ্ডল বিভিন্ন উপাদানে গঠিত। এই উপাদানগুলোর অনুপাত সমানভাবে না। যেমন নাইট্রোজেনের পরিমাণ 78 78% নাইট্রোজেন, অক্সিজেন হচ্ছে 20.94%, আর 1% বায়ুর উপাদান হচ্ছে আর্গন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন, জলীয় বাষ্প ইত্যাদি। এখন বায়ুর দূষণ আমরা আজকে আলোচনা করব। এখন জেনে নেই বায়ুর দূষণ কি। স্বাভাবিক বায়ুমণ্ডলে যদি কোনো কিছুর অনুপ্রবেশ ঘটে যার ফলে মানুষ, প্রাণী, উদ্ভিদ অথবা কোনো স্থাপত্যকলার ক্ষতি সাধন হয় বা ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থাকে, তাকে বায়ুর দূষণ বলে। এখন এই বায়ু দূষণের কারণকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মানুষ দ্বারা সৃষ্ট কারণ, আরেকটি কারণ হচ্ছে প্রাকৃতিকভাবে বায়ু দূষণের কারণ। মানব সৃষ্ট কারণের ভিতরে কী কী কারণগুলি আছে আমরা দেখি। যানবাহন থেকে নির্গত গ্যাস, বিভিন্ন যানবাহন থেকে আমরা যানবাহনে বিভিন্ন ধরনের জীবাশ্ম
শক্তি ব্যবহার করে থাকি। এর ফলে বায়ুমণ্ডল যানবাহন থেকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রাস অক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডলে মিশে বায়ুকে দূষিত করে। তারপর ইটের ভাটাতে যখন কয়লা ব্যবহার করা হয় অথবা কাঠ ব্যবহার করা হয়, তখন সেই ইটের ভাটা থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং কালো ধোঁয়া বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কলকারখানা থেকে কিভাবে গ্যাস নির্গত হচ্ছে। কলকারখানাতেও আমরা বিভিন্ন রকম পেট্রোলিয়াম, কয়লা, বিভিন্ন ধরনের জীবাশ্ম গ্যাস ব্যবহার করে থাকি। সেই কারণে সেখান থেকে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া ইত্যাদি গ্যাসগুলো বায়ুমণ্ডলে মিশে বায়ুকে দূষিত করছে। গাছপালা নিধনের মাধ্যমে বায়ু দূষিত হচ্ছে। গাছপালা বায়ু থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এখন যদি গাছপালা আমরা বিভিন্ন প্রয়োজনে গাছপালাকে নিধন করি, গাছের পরিমাণ যদি কমে যায়, তবে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায়, এতে করে বায়ু দূষিত হয়। নেক্সট স্লাইডে আমরা দেখি তেজস্ক্রিয় বিস্ফোরণের মাধ্যমে। তেজস্ক্রিয় পারমাণবিক চুল্লি অথবা কোনো পারমাণবিক বোম যদি কোথাও ব্লাস্ট করা হয়, তাহলে সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ বের হয়ে বায়ুমণ্ডলকে দূষিত করে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অথবা পাওয়ার প্ল্যান্ট থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন 131 আইসোটোপ, আর্গন 41 আইসোটোপ ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ বায়ুমণ্ডলে মিশে বায়ুকে দূষিত করছে। আর উন্নত দেশগুলোতে প্রচুর পরিমাণে এসি ব্যবহার করা হয় এবং ফ্রিজ ব্যবহার করা হয়, এয়ারসোল ব্যবহার করা হয়। সেই কারণে প্রচুর পরিমাণ সিএফসি গ্যাস বায়ুতে মিশে বায়ুকে দূষিত করছে। এখন আমরা প্রাকৃতিক কারণগুলোর ভিতরে চলে আসি, কী কী প্রাকৃতিক কারণে বায়ুমণ্ডল দূষিত হয়। এর ভিতরে চলে আসে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে। ভূ অভ্যন্তর থেকে যখন অগ্ন্যুৎপাত হয়, তখন আগ্নেয়গিরির লাভামুখ দিয়ে সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফাইড ইত্যাদি বায়ুতে মিশে বায়ুকে দূষিত করছে। নেক্সট স্লাইডে আমরা দেখছি দাবানলের কারণে বায়ু দূষিত হচ্ছে। যখন কোনো ফরেস্ট্রিতে প্রচুর পরিমাণে দাবানলের কারণে প্রচুর পরিমাণে বৃক্ষ পড়ে যায়, তখন সেখান থেকে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি জলাভূমি। জলাভূমিতে যখন কোনো উদ্ভিদ পচে যায়, তখন মিথেন তৈরি করে। সেই মিথেন বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। উদ্ভিদের মাধ্যমে উদ্ভিদ প্রসাধন প্রক্রিয়ায় জলীয় বাষ্প বায়ুতে ছেড়ে দেয়। এছাড়াও উদ্ভিদে থাকে পরাগরেণু, থাকে ছত্রাক। এগুলো যদি এগুলো বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে এবং শ্বাসের সাথে মানুষের দেহে প্রবেশ করলে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। এছাড়াও মহাশূন্যে থাকে উল্কাপিণ্ড, আবার বিভিন্ন গ্রহাণুপুঞ্জ। এরা যদি কখনো কখনো ছড়ে যায়, যখন বায়ুমণ্ডলে ঢুকে যায়, তখন অক্সিজেনের টাচে আসলে এগুলো ব্রাস্ট হয়ে যায় এবং এগুলোর যে ডাস্ট সেগুলো বায়ুমণ্ডলে মিশে যে বায়ুকে দূষিত করছে। এখন তোমরা একটি ভিডিও দেখতে পাও।
বায়ু দূষণের কারণে বৃক্ষগুলোর অবস্থা জীর্ণশীর্ণ অবস্থায় আছে। এখানে শিল্পের বা ইন্ডাস্ট্রি থেকে যে বিভিন্ন ধরনের গ্যাস বের হয়ে বায়ুকে দূষিত করে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আগুন জ্বালার কারণে দেখা যাচ্ছে এই যে শিপের ভিতরে যে ফুয়েল ছিল সেগুলো জ্বলে গিয়ে জীবাশ্ম জ্বালানি জ্বলে যে বিভিন্ন রকম কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো বায়ুতে মিশে যেয়ে বায়ুকে দূষিত করছে। যদি সিএফসি গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে বেশি হয়ে যায় তবে ওজোন স্তরকে ক্ষয় করে দেয়। তখন সূর্য থেকে আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে বেশি বেশি পরিমাণে চলে আসে এবং তখন গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে চলে আসে। গ্লোবাল যখন ওয়ার্মিং হয়ে যায় তখন পৃথিবীর দুই মেরুতে নর্থ পোল এবং সাউথ পোলে প্রচুর পরিমাণে আইস আছে, সেই আইসগুলো গলতে শুরু করে। আমরা এই ভিডিওতে উত্তর মেরুতে আর্কটিক সি লেভেলে আইসগুলো যে আছে সেগুলো লস হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এতে করে সি লেভেলের উচ্চতা বেড়ে যায়। দাবানলের মাধ্যমে কিভাবে বায়ু দূষিত হচ্ছে সেটা এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। বায়ু আমাদের জীবনের জন্য খুব প্রয়োজনীয় একটি পদার্থ, কিন্তু বায়ু দূষণ যেহেতু হচ্ছে, দূষিত পদার্থ আমাদের জন্য খুবই জীবনের জন্য হুমকিস্বরূপ, তাই বায়ু দূষণের প্রতিকার করা আমাদের একান্ত প্রয়োজন। এখন আমরা দেখি কিভাবে বায়ু দূষণ প্রতিকার করা যায়। বায়ু দূষণের প্রতিকারে আমরা বৃক্ষরোপণের ব্যবস্থা করতে পারি। যেহেতু বৃক্ষের পরিমাণ যদি কমে যায়, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাই বৃক্ষরোপণ করলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা হয়। তাই বৃক্ষরোপণ করলে আমরা বায়ু দূষণের প্রতিকার কিছুটা হলেও করতে পারি। কলকারখানা দূরে স্থাপন করা উচিত। সেটেলমেন্ট যেখানে আছে সেখান থেকে ইন্ডাস্ট্রিগুলো যদি আমরা দূরে স্থাপন করি তাহলে ইন্ডাস্ট্রি থেকে যে দূষিত বায়ুটা আসবে সেটা মানুষের ক্ষতির পরিমাণটা কম হবে। পারমাণবিক বিস্ফোরণ নিয়ন্ত্রণ। ক্ষমতাশালী দেশগুলো পারমাণবিক অ্যাটমগুলো বিভিন্ন সময়ে ওদের মর্জি মতো বিভিন্ন জায়গায় পরীক্ষা করার জন্য ব্লাস্ট করে থাকে। এতে করে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বায়ুতে মিশে বায়ুকে দূষণ করে। এই জন্য এই পারমাণবিক বোমগুলো বিস্ফোরণের ব্যাপারে সচেতন থাকা উচিত। বিকল্প জ্বালানির ব্যবহার। আমরা জীবাশ্ম জ্বালানি যদি ব্যবহার করে থাকি তাতে বায়ুমণ্ডল প্রচুর দূষিত হয়। যদি আমরা কয়লা, পেট্রোলিয়াম, আর্গন এগুলো যদি ব্যবহার করে থাকি এতে করে বায়ুমণ্ডলে দূষণের পরিমাণ বেড়ে যায়। এই জন্য আমরা বিকল্প জ্বালানি বলতে আমরা বুঝি সোলার শক্তি, বায়ু শক্তি, পানির শক্তি, চৌম্বক শক্তি। এগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে বায়ু দূষণের পরিমাণ অনেকটুকু কমে যাবে। বায়ু দূষণের পদার্থগুলিকে পরিশোধন। বায়ু দূষণের বিভিন্ন কলকারখানা, ইন্ডাস্ট্রিতে যে বায়ু দূষণ হচ্ছে এগুলোকে যদি আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিশোধন করতে পারি অথবা প্রতিটা ইন্ডাস্ট্রিতে বায়ু দূষণ নির্ধারক প্লান্ট প্রতিস্থাপন করতে পারি তাহলে বায়ু দূষণের পরিমাণ অনেকটুকু কমে যাবে। বিকল্প জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ। আমরা সাধারণত ইন্ডাস্ট্রি অথবা বিভিন্ন পরিবহন ব্যবস্থায় যানবাহনগুলোতে আমরা কয়লা, পেট্রোলিয়াম, অকটেন, ডিজেল এগুলো ব্যবহার করে থাকি। এগুলোর ব্যবহার যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তবে
বায়ুমণ্ডলের দূষণের পরিমাণ অনেকাংশে কমে যাবে। বায়ু দূষণের প্রভাব। বায়ু দূষণের প্রভাবটা আমাদের মানব জীবনের উপরেও বিভিন্ন রকম প্রভাব ফেলে, আবার উদ্ভিদের উপরেও বিভিন্ন রকম প্রভাব ফেলে। এই বায়ু দূষণ উদ্ভিদের জন্য যেমনটা প্রয়োজন, যদি বায়ু দূষণ হয় তবে সেটা ক্ষতির কারণ। যেমন যদি বায়ুতে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, উদ্ভিদের শালিক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয় এবং এতে করে উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের বংশবৃদ্ধিতে বাধাগ্রস্ত হয়। এছাড়াও যানবাহনের ধুলা অথবা পার অক্সি এসিটাল নাইট্রেটের পরিমাণ যদি বায়ুমণ্ডলে বেড়ে যায়, উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের বংশবিস্তার, উদ্ভিদের ফসল ফলন দেওয়া, এগুলোর ব্যাপারে উদ্ভিদের ব্যাহত হয়। মানবদেহের উপর প্রভাব। বায়ু দূষণ মানুষের বেঁচে থাকার জন্য বায়ু একান্ত প্রয়োজনীয় একটি পদার্থ, কিন্তু যদি দূষিত বায়ু হয় সেটা মানুষের জন্য বড়ই ভয়ঙ্কর ব্যাপার। বায়ুতে যদি সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, এতে করে মানুষের দেহে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। এখন এই নাইট্রাস অক্সাইড যদি শ্বাসকষ্টে অথবা যদি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডের পরিমাণ বায়ুতে বেড়ে যায়, দেখা যায় মাথা ধরা, মাথা ঝিমঝিম করা ইত্যাদি প্রবলেম সৃষ্টি হয়। আবার যদি বায়ুতে নাইট্রাস অক্সাইড এবং অন্যান্য দূষিত পদার্থগুলো বেড়ে যায়, সেগুলো যদি ফুসফুসে ঢুকে যায়, তবে সেখানে লাং ক্যান্সার, ব্রঙ্কাইটিস এসব রোগের সৃষ্টি হতে পারে। আবার যদি শ্বাসনালীর মাধ্যমে বিভিন্ন দূষিত পদার্থ ঢুকে যায়, তবে শ্বাসজ্বালা, শ্বাসকষ্ট ইত্যাদি, অ্যাজমা এই ধরনের রোগের সৃষ্টি হতে পারে। আবার আল্ট্রাভায়োলেট রে যদি পৃথিবীতে বেশি বেশি চলে আসে, তবে পৃথিবীতে দেখা যাচ্ছে তখন স্কিন ক্যান্সারের সৃষ্টি হয় এবং চোখের জ্বালা, চোখে ছানি পড়া এই ব্যাপারগুলো চলে আসে। এখন আমরা বায়ুর দূষণের ওপর, বায়ুর দূষণের কারণ, বায়ু দূষণের প্রভাব, বায়ু কিভাবে দূষণ রোধ করা যায়, এই ব্যাপারগুলো আজকের ক্লাসে আলোচনা করা হলো। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে এবং এই টপিক্সের উপর একটি বাড়ির কাজ তোমাদের দেওয়া হলো। বাড়ির কাজটা হচ্ছে, মনিপ ইটের ভাটায় দীর্ঘদিন কাজ করে। সে মাঝে মাঝে বুকে ব্যথা ও কাশির অনুভব করে। সে বেশিক্ষণ কাজ করতে পারে না। সে অবশেষে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তাকে অন্য পেশা খুঁজে নেওয়ার জন্য পরামর্শ দেয়। এখন এই যে উদ্দীপকটা আছে, তোমরা মনোযোগ দিয়ে পড়বে। ইটের ভাটায় কাজ করার পর তার বুকে ব্যথা ও কাশি হয়। সে বেশি কাজ করতে পারে না, সে অসুস্থ হয়ে পড়ল। তারপর ডাক্তার তাকে এই পেশা না থেকে অন্য পেশায় যেতে পরামর্শ দিল। এখন এর ভিতরে তোমার 4টা কোশ্চেন দেওয়া আছে। ট্রপোস্ফিয়ারের গড় গভীরতা কত? এটা একটা জ্ঞানের কোশ্চেন। 1 নম্বরের কোশ্চেন, ট্রপোস্ফিয়ারের গড় গভীরতা। ট্রপোস্ফিয়ারটা এটা হচ্ছে একটি বায়ুমণ্ডলের লেয়ার, স্তর। সেটা ভূপৃষ্ঠের একেবারে কাছাকাছি যে স্তর, সেটা এর গড় গভীরতা কত? তোমরা এটা বই থেকে পড়ে এর উত্তর বের করে নেবে। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? এটা অনুধাবনের কোশ্চেন। ওজোন স্তর, বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে, এর মধ্যে ওজোন স্তর একটি স্তর। ওজোন স্তর এমন একটি স্তর যে লেয়ারটা শুধু ওজোন গ্যাস দিয়েই তৈরি এবং সেখানে সূর্য থেকে আল্ট্রাভায়োলেট রে আসতে দিতে সেই ওজোন স্তরটা বাধা দেয়। বাধা দেওয়ার কারণে আল্ট্রাভায়োলেট রে, যেটা খুব ক্ষতিকর মানুষের জন্যে, এটা পৃথিবীতে আসলে টেম্পারেচার বেড়ে যায়, গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়। এই জন্য এই স্তরটা যেহেতু আল্ট্রাভায়োলেট রেটাকে আসতে বাধা দেয়, সেই কারণেই সেটাকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। আর মনিপ কী কারণে অসুস্থ হয়ে পড়েছিল ব্যাখ্যা করো। কী কারণে মনিপ অসুস্থ হয়ে পড়ল?
ইটের ভাটা কাজ করে, তাহলে এখানে কি প্রবলেমটা কী ছিল সেটা তোমরা বই থেকে পড়ে উত্তরটা লেখার চেষ্টা করবে। আর উদ্দীপকের আলোকে এমন অবস্থা রুখে দাঁড়াতে কী কী ব্যবস্থা নিতে হবে। উদ্দীপকের আলোকে এরূপ অবস্থা রুখে দাঁড়ানো, এরূপ মানে কি, এখানে বায়ু দূষণের ব্যাপারটা আসছে। তো এটা ব্যবস্থা রোধের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা কিন্তু আলোচনায় অলরেডি চলে আসছে। তো এই বাড়ির কাজটা তোমরা আগামী দিন করে আগামী ক্লাসে আমি আবার যখন ক্লাস নেব সেই ক্লাসে আমরা দেখে দিব। তোমরা এই এটা আমার ইমেল নাম্বারে তোমরা সেন্ড করে দেবে। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটা মনোযোগ দিয়ে করবে, আশা করি তোমরা উপকৃত হবে আজকে। এবং এরপরও আমি আরও ক্লাস নিব তোমাদের অনলাইনে। ক্লাসগুলো করলে তোমাদের আশা করি তোমাদের কলেজ বন্ধ থাকার পরেও তোমরা ক্লাস পরিচালনা যদি আমরা করতে পারি ঠিক মতো, তোমরা এগিয়ে যেতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।